আচ্ছা, আমরা হচ্ছে আজকে যে ক্লাসে যে শিখবো এক হচ্ছে যে মোডাল ভার্বের ব্যবহারগুলো কিভাবে করব, নাম্বার ওয়ান। দ্বিতীয় কথা হচ্ছে আমরা এর আগের সেশনগুলোতে শিখে আসছি যে কিভাবে একটা আইএলটিএস এস এর বা যে কোনো এস এর ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয়। আজকে আমরা শিখবো কিভাবে উপসংহার লিখতে হয়। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা এই মোডাল ভার্বগুলোর আমরা সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমরা ইন্ট্রোডাকশনে কিন্তু শিখে আসছিলাম, সেখানেও আমরা তারপরে গত ক্লাসে আমি দেখাইছি যে মডিফায়ার্স গুলা কিভাবে ব্যবহার করা যায়, তারপর কিভাবে মানে সহজ সরল এবং যে প্রাঞ্জল শব্দ ব্যবহার করে আমরা একটা সেন্টেন্সকে সুন্দর করতে পারি, বাক্যকে। তো সেটা শিখছি। তো এখন আমরা শিখবো আমাদের এই মোডাল ভার্ব গুলো যেগুলো আছে, যেমন উইল, এই উইলটা কিভাবে ব্যবহার করে। এটা বিশেষ করে আমাদের ইন্টেনশনটাকে, উইল টু স্টেট ইউর ইন্টেনশন। তাহলে আমাদের কোনো ইন্টেনশন যদি থাকে তাহলে সেটাকে আমরা বোঝানোর জন্য আমরা উইল ব্যবহার করছি। যেমন এখানে বলছে, ইন দিস এসে আই উইল আউটলাইন 3 মেজার্স দ্যাট ক্যান বি টেকেন টু সেফগার্ড দ্য রাইটস অফ চিলড্রেন। তাহলে এখানে তারা কি ইন্টেনশন বুঝাইলো? এখানে বুঝাচ্ছে যে এই এসেতে সে একটা আউটলাইন দিয়ে দিল। আমরা কিন্তু ইন্ট্রোডাকশনে দেখছি যে ইন্ট্রোডাকশনে 4টা পয়েন্ট থাকে, সবসময় সাধারণত থাকে। একটা জেনারেল স্টেটমেন্ট দিয়ে শুরু করা হয়, তারপরে অন্যের কোনো ভিউ থাকলে সেটা দেওয়া হয়, তারপর হচ্ছে নিজের অপিনিয়ন বা মতামত সেটা দিই, আবার শেষের দিকে আমরা করি কি একটা আউটলাইন দিয়ে দিই। ঠিক আছে? একটা গঠন দিয়ে দিই যে আমি পরবর্তী এসেতে বডিতে যাই কি হবে। আচ্ছা, কে বলতে পারবে যে কোনো এসে হোক বা লেখা হোক যেটাই হোক কয়টা অংশ থাকে? কে বলতে পারবে? 3টা অংশ থাকে ভাই। কি কি? প্রথমে নিজস্ব অংশ থাকে, তারপর বডি থাকে, আর শেষে কনক্লুশন থাকে। এক্স্যাক্টলি। তার মানে 3টা থাকে। আমি স্পিকিং করি, পাবলিক স্পিকিং করি, রাইটিং, যে কোনো জায়গায় যে লেখনে 3টা গঠন থাকে। একটা প্রথমে হচ্ছে শুরুটা, যেটা ইন্ট্রোডাকশন বলি। তারপরে আমরা কি ইন্ট্রোডাকশন আমরা একটা আউটলাইন দিয়ে আসি, ওই জিনিসগুলো আমরা হচ্ছে কিসে বডিতে গিয়ে আমরা সেটা আলোচনা করি। শেষের দিকে আমরা হচ্ছে উপসংহার লিখি। তো এই ক্ষেত্রে হচ্ছে সে এক ইন্টেনশন দিয়ে দিল, তার মানে সে বুঝাইলো তার বডিতে যায় সে কি কি করবে। বাবুল বলো তো, এখানে বডিতে যায় সে কি আউটলাইন দিল, কি কি করবে সেখানে যে। অর্থাৎ সে 3টা পদক্ষেপের কথা বলতেছে, যে 3টা পদক্ষেপ বলবে, যেটা হচ্ছে শিশুদের যে অধিকার সংরক্ষণে কি করতে হবে, যেভাবে সেফগার্ড দ্য রাইটস অফ চিলড্রেন, তার মানে শিশুদের যে অধিকার আছে সেটাকে সংরক্ষিত করার জন্য। ঠিক আছে? সে করার জন্য 3টা পদক্ষেপ সে তাহলে বডিতে যে বলবে। তাহলে সে একদম ক্লিয়ার ইন্টেনশনটা কি সে বলে দিল। সে তাহলে সে যখন বলে দিল যে আমি 3টা মেজার্স নিয়ে কথা বলবো, সে বডিতে যায় কিন্তু 3টা বিষয়ে কথা বলবো, কখনো 4টা বলবে না। তাহলে ইন্টেনশন বোঝানোর জন্য আমরা কি করি? উইলটা ব্যবহার করি। গেল। তারপরে কিছু আছে ইমফ্যাটিক মোডাল ভার্বস, এর আগে আমরা এগুলা পড়ে আসছি, যেমন হচ্ছে মাস্ট অথবা শুড। এই 2টা মোডাল ভার্বটা আমরা সাধারণত এক্সপ্রেস করি কিসের জন্য? টু এক্সপ্রেস আর নেসেসারি। অর্থাৎ যদি প্রয়োজনীয়তা হয়, খুবই প্রয়োজনীয়তা বোঝার জন্য, সেক্ষেত্রে আমরা মাস্ট এবং শুড ব্যবহার করে থাকি। যেমন, ইন মাই ভিউ সোসাইটি অ্যাজ এ হোল মাস্ট বিয়ার সাম অফ দিস রেসপন্সিবিলিটি। তাহলে এই ক্ষেত্রে মানে সামগ্রিক সমাজ কি করতে অবশ্যই মাস্ট বিয়ার সাম অফ দিস রেসপন্সিবিলিটি। এখন সে এখানে কিন্তু মাস্ট দ্বারা সে প্রয়োজনীয়তা বোঝাচ্ছিল, সমাজের যে প্রয়োজনীয়তা সেটা বোঝাচ্ছে। তাহলে মাস্ট অথবা শুড এগুলো দ্বারা হচ্ছে আমরা ব্যবহার করি, প্রয়োজনীয়তা বোঝানোর জন্য ব্যবহার করি। তারপরে যেটা হচ্ছে যে ক্যান অ্যান্ড কুড টু মেক সাজেশনস। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করি, ক্যান এবং কুড এই যে 2টা আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি কোনো পরামর্শ দিতে গেলে, সাজেশন দিতে গেলে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে গেলে, যেমন এখানে বলছে ফার্স্টলি দ্য গভর্নমেন্ট ক্যান এনশিওর দ্যাট ইটস পলিসিস টেক দ্য ইন্টারেস্ট অফ চিলড্রেন ইনটু অ্যাকাউন্ট। তাহলে এখানে গভর্নমেন্ট ক্যান এনশিওর, এইখানে ক্যান দ্বারা আমরা হচ্ছে যে পরামর্শ দিচ্ছি যে সরকার এটা করতে পারে। ঠিক আছে? তাহলে ক্যান এবং কুড দ্বারা আমরা হচ্ছে পরামর্শ বুঝাইলাম, আমি একটা সাজেশন দিলাম। এখন এই সাজেশনটা যে আমি দিলাম, এই সাজেশনটা যদি আমার প্রয়োগ করা হয়, ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে সেটার ফলাফল কি আসবে এটা বোঝানোর জন্য, যেমন আমরা এসেতে বললাম যে সরকার এটা করতে পারে। যেমন ড্রাগ এডিকশন বাংলাদেশে যদি কমাইতে চায়, তাহলে সরকার এই পদক্ষেপটা নিতে পারে। এখন আমাকে বলতে হবে এই পদক্ষেপ যদি সরকার নেয় তাহলে এর সুবিধাটা কি অসুবিধা কি, মানে এর এই পদক্ষেপটা নিলে, হ্যাঁ, তাহলে এর ফলাফলটা কি হবে। তখন আমরা যদি ওই পদক্ষেপের ফলাফলটা কি হবে
সেটা যদি বুঝাইতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে উড ব্যবহার করি। উড টু ইন্ডিকেট দ্য কনসিকুয়েন্সেস অফ ইমপ্লিমেন্টিং আ সাজেশনস। ঠিক আছে, সাজেশনস যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, অফ ইমপ্লিমেন্টিং আ সাজেশনস, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে উড ব্যবহার করে থাকি। দেন উডটা কি, যেমন এখানে বলে আসলো যে সরকার ইনশিওর করতে পারে যে পলিসিস টেক দ্য ইন্টারেস্ট অফ চিলড্রেন ইনটু অ্যাকাউন্ট। তাহলে সেক্ষেত্রে আর কি করতে পারে, যদি এই সাজেশনটা সরকার মানে প্রয়োগ করে তাহলে ফলাফলটা কি আসবে, এখানে আমরা উড দ্বারা ব্যবহার করবো। দিস উড এনশিওর দ্যাট ইয়াং পিপল আর কন্টিনিউয়াসলি রিপ্রেজেন্টেড ইন দ্য হলস অফ পাওয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা উডটা ব্যবহার করলাম, যে আমি একটা সাজেশন দিলাম, পরামর্শ দিলাম, সেই পরামর্শটা যদি সরকার প্রয়োগ করে তাহলে যে ফলাফলটা আসবে সেই ফলাফলটা আমরা বোঝানোর জন্য উড ব্যবহার করব। কারণ এর আগের ক্লাসে আমরা বলে আসছি মানে অ্যাবসলিউট স্টেটমেন্ট দেওয়া যাবে না, লেস সুইপিং। আমরা কোনো বলতে হবেই, হতে পারে, সম্ভাবনা, আর মোডাল ভার্ব গুলো সাধারণত সম্ভাবনায় বোঝায়। সেক্ষেত্রে কি হতে পারে সেই উডটা ব্যবহার করে। তাহলে কি কি শিখলাম? এক নাম্বার হচ্ছে আমরা যদি আমাদের কোনো ইন্টেনশন বুঝাইতে চাই, সেক্ষেত্রে আমরা অভিপ্রায় বুঝাইতে চাই আমি কি করব এসেতে, সেক্ষেত্রে হচ্ছে যে আমি উইল দ্বারা একটা আউটলাইন দিয়ে আসতে পারি ইন্ট্রোডাকশনে। তারপরে আমরা হচ্ছে কখনো যদি কোনো প্রয়োজনীয়তা বুঝাই তাহলে সেক্ষেত্রে আমরা মাস্ট এবং শুড ব্যবহার করব। তারপরে আমরা যদি কোনো মানে পরামর্শ দিতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের ক্যান অথবা কুড ব্যবহার করব। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা ওই পরামর্শ প্রয়োগ করলে কি ফলাফল আসতে পারে সেটার জন্য আমরা উড ব্যবহার করতে পারি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে কার কোনো প্রশ্ন আছে? খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এই এক্সাম টিপটা দিছে, এই যে 4টা পয়েন্ট বললাম খুবই গুরুত্বপূর্ণ। যারা খালি সরাসরি ওই আইএলটিএস এর ইয়ার দিকে চলে যাবে, যাদের ইংলিশ ভালো, আমি বলতেছি যাদের ইংলিশ ভালো তারা সরাসরি আইএলটিএস এর একদম ইয়াতে চলে যেতে পারে, আইটেমে চলে যেতে পারে, কি ধরনের প্রশ্ন হবে ডাইরেক্ট উত্তর। কিন্তু আমাদের মতো যারা একদম শুরু থেকে আমাদের ইংলিশে অনেক সমস্যা আছে, গ্রামারের সমস্যা আছে, তারা যদি এই ক্লাসগুলো মিস করে যায়, এগুলো না শিখে যায়, পরবর্তীতে তারা ভালো করতে পারবে না। ঠিক আছে, মুখস্থ করে কোনো কিছু না, স্বাধীন আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হবে। এই যে গ্রামার গুলো শিখাচ্ছি, ঝালাই করতেছি গ্রামার গুলা, এগুলো যারা শুরু থেকে শিখবে, পরবর্তীতে আমি যখন ফাইনালি আইএলটিএস রাইটিং এ কি ধরনের রাইটিং হয়, টাস্ক 1 এ কি থাকে, টাস্ক 2 তে কি থাকে, কয় ধরনের লেখা থাকে, কিভাবে উত্তর দিব, তখন কিন্তু আমি মাত্র 2-3 দিনে শেষ করে দিব। কারণ আমি যত কিছু ঝালাই করে যাচ্ছি এখন, তখন জাস্ট মডেল আনসার দিব, এই 4 ধরনের লেখা হয়, এই উত্তরটা এইভাবে দিতে হয়, তখন এই যা শিখাচ্ছি সব এখানে প্রয়োগ হবে। আর যারা এগুলো মিস করে যাবে তখন ওখানে তারা বুঝবে না। ঠিক আছে, তখন নিজেরাই, যেমন ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হবে, আউটলাইন আমরা শিখে গেলাম, তারপরে আজকে আমি শিখাবো উপসংহার কিভাবে লিখতে, যখন থাকবে তখন বডিটা পরিবর্তন হয়, বডিটা শিখাবো ওইখানে গিয়ে। কারণ বডিতে এটা 4 ধরনের আইএলটিএস এর রাইটিং হয়, সেই 4 ধরনের ক্ষেত্রে প্রতিটা আইটেমের জন্য বডিতে যে একটু চেঞ্জ করতে হয় সেটা কি তখন দেখাবো। কিন্তু মানে শুরুটা এবং শেষটা একটা ফরম্যাটের মধ্যেই থাকে। ঠিক আছে, এটা আমরা দেখাবো। তাহলে সুন্দর করে আমরা যদি এটা শিখতে পারি, ইন্ট্রোডাকশন ভালো করে লিখতে পারি, উপসংহার লিখতে পারি, বডিতে গিয়ে যায়, তারপর হচ্ছে ওই আইএলটিএস এর রাইটিং টাইপ অনুযায়ী বডিতে কি কি দিব, মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া। মূল কথা বডিতে হচ্ছে আমরা মেইন আইডিয়া দিই এবং সাপোর্টিং আইডিয়া দিই। তো সেটা কিভাবে দিব একটু শিখে গেলেই যে কোনো ছেলে কমন পড়ুক আর না পড়ুক সুন্দর করে লিখে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, তাহলে একটা ভালো স্কোর আসবে। আর না হলে ওই যে দৌড়াইলে দিন শেষে আউটপুট ভালো আসবে না। আচ্ছা, এখন উপসংহার আমরা একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ, ভাই বলতেছি আমরা যে ক্যান কোথায় ইউজ করব, আর ভাইয়া আপনার যে কুড কোথায় ইউজ করবো, এটা একটু ভাই যদি ক্লিয়ার করে দিলে একটু ভালো হতো ভাই। ক্যান কোড হচ্ছে আমরা কোনো যদি সাজেশন দেই, ভাই মানে আমরা আছে যেখানে মনে করেন ক্যান ইউজ করব, মানে সেইখানে কি আবার যেমন কুডও ইউজ করতে পারবো নাকি হ্যাঁ অন্য দুইটা কোনো যে অর্থ কোনো একটা বুঝায়? ইউজ করলেই হবে, ক্যান কোড যেগুলো আমরা ইউজ করতে পারি, কিন্তু এটা আমি একটা সাজেশন বোঝাচ্ছি, দুইটাই পসিবিলিটি বোঝায়, দুইটাই সম্ভাবনা বোঝায়। ঠিক আছে, জি ভাই, ঠিক আছে। এটা এটা বিষয় না। তবে আবার ক্যান কোডের আরেকটা সেটা আছে এখানে না, সেটা আরেকটা প্রয়োগ হচ্ছে ধরো যদি আমরা স্পিকিং এ যাই, কথা বলি, ধরো তুমি কি আমাকে এটা দিতে পারবা, এই ধরনের যদি হয়, সাধারণত আমরা অনুরোধ করার ক্ষেত্রে কুডটা ইউজ করি। কার ক্ষেত্রে? ক্যানটা হচ্ছে ঠিক আছে, ক্যানটা আসছে, কুডটা হচ্ছে মোর পোলাইট, ভদ্রতা বোঝায়। যেমন আমি
আমার যদি ডক্টর আব্দুল সাত্তার স্যার আমার ক্ষেত্রে আমরা সবাই ভদ্রতা করি, কুড যখন ইউজ করে তখন হচ্ছে যে আরো বেশি ভদ্রতা বোঝায়। কেন হয়? জালাল ক্যান ইউ গিভ মি দিস, এটা হচ্ছে ঠিক আছে, এটাও আমার কাছে এসে চাইলো। আবার কিন্তু আমার প্রফেসরও কিন্তু কুড ইউজ করে, ক্যান ইউজ করে, বেশিরভাগই কুড কম ইউজ করে, কিন্তু আমি যখন ইউজ করি সেক্ষেত্রে আমি কুড বেশি ইউজ করি। যেমন হচ্ছে আমার প্রফেসর হোক, আমার বড় টিচার হোক, সেক্ষেত্রে আমি কুড ইউ প্লিজ, এই কুড দ্বারা তখন আমি আরো পোলাইটলি বুঝাচ্ছি, আরো ভদ্রতা নম্রতা বুঝাচ্ছি। ঠিক আছে, ক্যান দ্বারাও বুঝাই, কিন্তু ক্যান থেকে যখন আমি কুড ইউজ করি তখন এটা আরো ভদ্রতা বোঝায়। এটা হচ্ছে অনুরোধ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। বুঝা গেল মেহেদি? জি ভাইয়া। আর এইখানে আমরা পরামর্শ দেওয়ার জন্য বোঝাচ্ছি এস এর ক্ষেত্রে। আচ্ছা। যেমন তুমি তোমার বড় যদি কেউ হয়, তুমি কখনো মাস্ট বা শুড এটা ব্যবহার করলে একটু বেয়াদবি হয়ে যায়। ঠিক আছে, যে তোমার এটা দেওয়া আছে, আমি যদি ডক্টর আব্দুল সাত্তার স্যারে বলি ইউ শুড এটা দেওয়া আছে, এটা একটা বেয়াদবি হয়, দেওয়া এটা না। যেমন আমি বুঝাচ্ছি হ্যাভ টু, হ্যাজ টু, নেড টু, এইগুলোর প্রয়োগ কেউ জানি? ধরো যে তুমি একজনকে হ্যাভ টু বা হ্যাজ টু বললা আর নেড টু বললা, কোনটা ভদ্র বেশি? ভাই এটা ভাই ওই যে হ্যাভ টু বা হ্যাজ টু এটা বুঝালে মানে ওই যে জোর দিয়ে বলা হয় আর কি, এটা বাধ্যবাধকতা বোঝায়। বাধ্যবাধকতা। সেক্ষেত্রে আমি তোমার বলতে পারি তুমি আমার ছাত্র, তুমি আমার জি ভাই। সেক্ষেত্রে আমি তোমার এটা দিতে হবে, আমি করে জোর দিয়ে বোঝানোর জন্য। বাট কখনো তুমি তোমার বড়, তুমি আমার বলতে পারো ইউ হ্যাভ টু, তার এটা একদম বেয়াদবি হয়ে যায়। তখন আমরা যেটা বড়দের ক্ষেত্রে সেটা করি যে ইউ নিড টু এটা দেওয়া উচিত, অথবা আপনি দিবেন কিনা, সেক্ষেত্রে আমরা কুড ইউজ করি, আপনি এটা পাঠাবেন। তখন এটা বুঝে আমিও সেখানে ইয়াই বুঝাচ্ছি, মানে প্রয়োজনীয়তাই বুঝাচ্ছি, কিন্তু ভাষার ধরনটা ভিন্ন হয়ে গেল। ঠিক আছে, এই জন্য মডালটা কিন্তু মডাল ভাবটা খুব গুরুত্বপূর্ণ। আমি প্রথম ক্লাসে বলে আসছিলাম মডাল খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন জায়গায় ব্যবহার করি, কিন্তু বুঝে শুনে ব্যবহার করতে হবে। তুমি যদি প্রফেসরে মেল দাও, তোমাকে এটা পাঠাইতে হবে, ধরো তুমি প্রফেসরের কাছে কোনো কিছু চাচ্ছ, তুমি বলতে হ্যাজ টু হ্যাভ, তোমার কাছে এটা বেয়াদব, তোমার কাছে বাধ্য তো সে না, তোমাকে অনুরোধ করতে হবে কুড ইউ গিভ মি, এটা পাঠাবে কিনা, কুড ইউ সেন্ড মি, অথবা তুমি বলতে পারো আই নিড টু ডু দিস, আমার এটা করার দরকার, কুড ইউ সেন্ড মি, আমাকে পাঠাবে না। তাহলে পরের ভাষাটা কি অনেক ভদ্র হলো না? তোমাকে তো পাঠাবে তখন। আর তুমি যদি হ্যাজ টু হ্যাভ টু দিয়ে এইভাবে দাও, তোমার বেয়াদব রাগ করে দিবেই না। কথা বোঝা গেল? ভাষাগত ব্যবহার আছে কিন্তু সব জায়গায়, প্রতিটা সংস্কৃতিতেই। বিদেশিরাও ফ্রি, অনেক ফ্রি, তার মানে এই না, তারপরে কিন্তু কি আছে, তুমি যে এই যে প্রয়োগ করবা শব্দের চয়ন, শব্দ চয়নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বুঝাতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, আর একটা জিনিস আমি বলে রাখি, আমার ইয়াদের দেখি, রিসার্চ সোসাইটি মেম্বারদের অনেকেই দেখি, আমি আমার ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখা যাচ্ছে। কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে তো। আচ্ছা, আমি ভয়ে থাকি আনস্টেবল দেখাইলো। তো আমি সবসময় দেখবা, আমি যে কেউ মেসেজ দিলে আমি সবসময় প্লিজ কথাটা লিখি। অনেকে দিই প্লিজ কথাটা লেখে না, এটা শিখতে হবে। যে কেউ ছোট হোক বড় হোক, প্লিজ। ইভেন আমার প্রফেসর আমার মেসেজ দেয়, জালাল প্লিজ, জালাল এটা পাঠিয়ে দাও। ঠিক আছে, প্লিজ কথাটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, কেউ কারোর কথা আমরা বাধ্য না। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে, আমার কথা হচ্ছে আমি একটু রিকল করতে চাই। আমি এখানে কনক্লুশন কিভাবে লিখতে হয় সেটা আমি আজকে বলবো। কেউ কি আমার বলতে পারবে ইন্ট্রোডাকশনে আমি 4টা পয়েন্টের কথা বলছিলাম, কেউ কি আবার বলতে পারবে ইন্ট্রোডাকশনের 4টা পয়েন্ট কি কি ছিল? সাধারণত আমরা ইন্ট্রোডাকশন লিখতে গিয়ে 4টা পয়েন্ট ফোকাস করি, কে বলতে পারবে? হ্যালো, আমার কথা কি শোনা হচ্ছে? হ্যালো, জি ভাইয়া, শোনা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ, কে রিকল করতে পারবে, বলতে পারবে? আমি কিছুক্ষণ আগে কিন্তু বলছিও ইন্ট্রোডাকশনের 4টা পয়েন্ট কি কি থাকে। ভাইয়া প্রথমে থাকে আপনার জেনারেল স্টেটমেন্ট, হুম, তারপরে থাকে ভাইয়া যদি আছে মানে অন্য যদি কোনো মতামত থাকে এটা, হুম, দেন থাকে ভাইয়া যদি নিজের কোনো মতামত থাকে সেটা, আর হচ্ছে লাস্টে আমরা লিখতে পারি ওটা কনক্লুশন টাইপের আউটলাইন দেই। সহজ কথা, আউটলাইন। একটা বিষয় জেনারেল একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম যেটা হয়, তারপরে আমরা
যে আইডিয়াটা ইয়া করতে চাই, মানে অন্যের একটা আইডিয়া দিয়ে দিলাম, তারপরে আমরা ওই আইডিয়াটাকে চ্যালেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমার নিজের একটা আইডিয়া দেই বা মতামত দেই, তারপরে শেষে দিকে আমরা একটা আউটলাইন দিতে পারি যে আমি এসেতে এটা বলবো। সাধারণত এইভাবে একটা ইন্ট্রোডাকশন হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা কনক্লুশনের যে বিষয়গুলো থাকবে, কনক্লুশনে হচ্ছে এক্ষেত্রেও সাধারণত একাডেমিক রাইটার্স যেটা করে সেটা হচ্ছে রিস্টেট দেয়ার অপিনিয়ন। এই আমরা যে অপিনিয়ন গুলা দিই, মতামত গুলা দিই, সেগুলো হচ্ছে রিস্টেট করা, আবার প্রাফেস করে সুন্দর করে লেখা। আবার অনেক ক্ষেত্রে সামারাইজ দ্য মেইন পয়েন্টস, যে মেইন পয়েন্টস গুলো আমরা বডিতে বলে আসি সেগুলো হচ্ছে আমরা আবার সামারাইজ করে কনক্লুশনে লিখতে পারি। আবার অনেক সময় মেক আ রিকমেন্ডেশন, আমরা সুপারিশ করতে পারি যেটা করা যেতে পারে, উপসংহারে যে করতে পারি। আবার হচ্ছে মেক আ প্রেডিকশন, আমরা অনেক ক্ষেত্রে একটা প্রেডিকশন যে এরকম হইতে পারে, ঠিক আছে। তো এখানে একটা এক্সাম টিপ আছে, এবার খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মেক শিওর ইউ কমপ্লিট ইউর এসে বাই রাইটিং এ কনক্লুশন ইভেন ইফ দিস কনসিস্ট অফ অনলি ওয়ান সেন্টেন্স। এই কথাটা দ্বারা আসলে কি বুঝাইলো, যে তুমি যখন একটা এসে লিখবা অবশ্যই একটা কনক্লুশন লিখবে, এমন হলে এক লাইনের হইলেও একটা কনক্লুশন লিখতে হবে, একটা বাক্যের হইলেও কনক্লুশন লিখতে হবে। কেন বলছে এটা, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবা? দেখতে ভালো লাগে এই জন্য, বা হচ্ছে না, না, গিয়ে না, না। শুনতে ভালো লাগে। শুনতে ভালো লাগানোর জন্য না, একটা লেখার কি বললাম, গঠন কয়টা বললাম, অংশ কয়টা বলছি? 4টা। 3টা। আমি ইন্ট্রোডাকশনের কথা বলতেছি না, আমি লেখার কথা বলতেছি। ও হ্যাঁ ভাই। 3টা, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন। তাহলে তোমার শুরুটা থাকবে, বডি থাকবে এবং একটা উপসংহার থাকবে। তাহলে এটা একটা গঠনের মধ্যে। তাহলে তুমি যদি উপসংহারটা বাদ দিয়ে আসো, তাহলে কি তুমি একটা কি গঠনের মধ্যে বাদ পড়ে গেলা, একটা অংশ তো তুমি মার্ক দিয়ে বাদ পড়ে গেলা, কথা কি বোঝা গেল? তাহলে লেখাটা কিন্তু সম্পূর্ণ হলো না। কথা বুঝাতে পারছি? এই যেমন এখানে বলছে, ইফ ইউ আর রানিং শর্ট অফ টাইম, it is better to shorten or omit one of your body paragraphs than to fail to complete the task. এই জন্য বলছে, দেখা গেল তোমার সময় তাড়াতাড়ি চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে তোমার সুবিধাটা হচ্ছে তুমি একটা প্যারাগ্রাফ দরকার হলো সংক্ষিপ্ত করো, অথবা একটা প্যারাগ্রাফ দরকারই নেই, তুমি 3টা প্যারাগ্রাফ দিতে যাচ্ছ বডিতে, এটা করে বাদ দিয়ে দরকার হলো তুমি উপসংহারটা লিখে আসো, কিসের জন্য? টু ফেল টু বডি প্যারাগ্রাফ দেন ফেল টু কমপ্লিট দ্য টাস্ক। তার মানে তুমি সেটা যদি না করো তাহলে তোমার যে টাস্ক মানে সম্পূর্ণ হবে না। এই সম্পূর্ণ করার জন্য তোমাকে, তাইলে তুমি যখন যদি বডি তুমি 4টা দিয়ে আসলে কিন্তু উপসংহার বাদ গেল, তাহলে তোমার গঠনের মধ্যে তোমার ঝামেলা হয়ে গেল, একটা বাদ পড়ে গেল, তাহলে সেক্ষেত্রে তোমার মার্ক না কমে যাবে না। তাহলে যদি আমরা বডি, আমাদের ইন্ট্রোডাকশন থাকে, বডি থাকে, কনক্লুশন থাকে, তাহলে এটা কমপ্লিট হইলো, মানে সম্পূর্ণ একটা লেখা হইলো, সেক্ষেত্রে তোমার একটা মার্ক আসবে। আর না হলে একটা পার্টি শেষ। কথা কি বুঝাতে পারছি? হ্যালো, জি জি ভাই। ভাই। এটা যেন মাথায় থাকে। আচ্ছা, এখানে 3টা হচ্ছে উপসংহার আছে, তো এক্ষেত্রে আমরা একটু দেখি। এখানে প্রথমে যেটা বলছে যে মোর ইফেক্টিভ অ্যাপ্রোচ ইজ টু এডুকেট দ্য পাবলিক অ্যাবাউট দ্য বেনিফিটস অফ বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি যে সুফলগুলো আছে, সুবিধাগুলো আছে, সেগুলো হচ্ছে যে যদি আমরা জনগণকে মানে শিক্ষিত করতে পারি, সেটাই হচ্ছে মানে কি বলবো, মোর ইফেক্টিভ অ্যাপ্রোচ, সবচেয়ে এটা ভালো একটা ইয়া হবে আর কি। তো সেই ক্ষেত্রে এখানে কি বলছে, দ্য রাইটার গিভস হার অপিনিয়ন, তাহলে এই ক্ষেত্রে সে তার অপিনিয়নটা দেখাইছে যে এই মোর ইফেক্টিভ অ্যাপ্রোচ হচ্ছে এটা। তারপর বলছে যে সে একটা পরামর্শ দিচ্ছে, মানি শুড বি ইনভেস্টেড ইন দ্য রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অফ দ্য ওয়ার্ল্ডস বায়োলজিক্যাল রিসোর্সেস। হ্যাঁ, প্রয়োজনীয়তা বোঝাচ্ছে, মানি করতে হবে। তারপরে যেটা করছে, once people understand that there are real benefits to exploiting natural resources in a sustainable way, they are more likely to make the short-term sacrifices necessary to preserve natural habitats. তাহলে এখানে the writer makes a prediction. তাহলে কি করলো, তার অপিনিয়ন দিল, তারপরে সে এটা পরামর্শ দিয়ে দিল, তারপরে হচ্ছে কি একটা প্রেডিকশন দিল যে যদি আমরা এটা করি তাহলে হবে কি, জনগণ বুঝবে, এটা প্রেডিকশন দিল যে তুমি যখন টাকাটা যদি তুমি মনে করো রিসার্চ এবং ডেভেলপমেন্টে ব্যয় করো, হ্যাঁ, আর সুবিধাটা জনগণকে যদি শিক্ষিত করা যায়, সুবিধাটা বোঝানো যায়, তাহলে বুঝাইলে কি হতে পারে, একটা প্রেডিকশন দিল। সেক্ষেত্রে যদি লোকজন যখন বুঝে যাবে যে আসলে এর বেনিফিটটা কি, যে সাস্টেইনেবল ওয়ে যদি তারা করে, তাহলে তারা সংক্ষিপ্ত সময় তারা তারা স্যাক্রিফাইস করবে যে না, আমরা যদি বেশি খাবার দাবার খেয়ে ফেলি, আমরা যদি খালি
খেয়েই থাকি, তাহলে একসময় কি হবে, এটা বিলুপ্ত হয়ে যাবে, তাহলে আমাদেরই সমস্যা হবে। যখন এটা তারা বুঝবে তখন নিজেরা কিন্তু স্যাক্রিফাইস করবে, এবং তারা হচ্ছে তোমার হচ্ছে ন্যাচারাল যে হ্যাবিটেটস আছে সেগুলো তারা সংরক্ষণ করবে। তাহলে সে একটা প্রেডিকশনও দিয়ে দিল। তাহলে এইভাবে সে লেখছে। আবার আচ্ছা, ইন্ট্রোডাকশনে সরি, গত ক্লাসে আমি দেখাইছি যে কিছু সাইন পোস্টিং ছিল, সিগন্যাল ছিল, যেগুলো বুঝলে যেমন হচ্ছে এক্সাম্পল আমরা দিচ্ছি, সেটা বোঝানোর জন্য সিগন্যাল বা সাইন পোস্টিং ছিল। কে বলতে পারবে, কেমন বলতে পারবে যে এক্সাম্পলের জন্য আমরা কি ধরনের সাইন পোস্টিং ইউজ করছি, ব্যবহার করছি? such as then ভাইয়া আপনার ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল an example of this or that, whatever. তাইলে এগুলো দ্বারা আমরা বুঝাচ্ছি, যখন আমরা এই ধরনের শব্দ ব্যবহার করব আমাদের লেখার মধ্যে, তখন সবাই বুঝবে যে আমি একটা এক্সাম্পল দিতে যাচ্ছি। তো আমার এখানে প্রশ্ন হচ্ছে, এখানে কি ধরনের, এখানে কি আছে খুঁজে তোমাদের বাইর করতে হবে। সাইন পোস্টিং এর জন্য আমি কনক্লুশন যে লিখতেছি বা এই প্যারাগ্রাফটা আমি যে উপসংহার লিখতেছি, হ্যাঁ, তো সেটা আমি কিছু সাইন পোস্টিং ইউজ করবো, যেটা ব্যবহার সাইন পোস্টিংটা ব্যবহার করলে যে কেউ পরে বুঝতে পারবে যে আমি উপসংহার দিতেছি, আমি কনক্লুশন লিখতেছি। কে বলতে পারবে এখান থেকে? ভাই এখানে কি ইন ব্রিফ আর ইন শর্ট ব্যবহার করা হয়েছে? হুম, এইটা ব্যবহার হয়েছে। তাহলে ইন ব্রিফ, ইন শর্ট, ইন কনক্লুশন, টু কনক্লুড, টু সাম আপ, এই সাইন পোস্টিং গুলো আমরা উপসংহার লেখার জন্য ব্যবহার করতে পারি। লিখলেই এটা বুঝে দিবে আমি উপসংহার লিখতেছি। যেমন গত ক্লাসে এটাও শেখানো হয়েছিল যে তুমি যে কোনো একটা মেইন পয়েন্টটাকে এভিডেন্স সহ সাপোর্ট দিবা, সেটার জন্য আমরা ইনডিড অথবা ইনফ্যাক্ট ব্যবহার করছিলাম, মনে আছে? ইনডিড অথবা ইনফ্যাক্ট দিলে আমরা বুঝবো যে আমাদের মেইন পয়েন্টটাকে এভিডেন্স সহ সাপোর্ট দিচ্ছি। আচ্ছা, এক্ষেত্রে তাহলে উপসংহারের ক্ষেত্রে কি কি ব্যবহার করতে পারি? ইন ব্রিফ ব্যবহার করতে পারি, ইন শর্ট ব্যবহার করতে পারি, ইন কনক্লুশন ব্যবহার করতে পারি, টু কনক্লুড ব্যবহার করতে পারি, টু সাম আপ ব্যবহার করতে পারি। কিন্তু খবরদার ইন এ নাটশেল এগুলো ব্যবহার করবো না, এগুলো হচ্ছে ইনফর্মাল, এগুলো হচ্ছে স্পিকিং এর জন্য ফাইন। বোঝা গেল? স্পিকিং এ ফাইন, ইন এ নাটশেল। কিন্তু ইন এ নাটশেল একাডেমিক রাইটিং লিখবা না। একাডেমিক রাইটিং বলছি সব হচ্ছে তোমার ফর্মাল হয়ে হবে, ঠিক আছে? আচ্ছা, যেমন এখানে বলছে in brief, it is not possible to make recommendations regarding the supervision of adolescents that fill all contexts. The physical environment, the cultural context, and the personalities of those involved should all be considered. তাহলে এখানে here the writers কি করছে? Summarize the main points. সে মেইন পয়েন্ট গুলো সামারাইজ করছে। এরকম করেও উপসংহার দেওয়া যায়। আবার এখানে রিকমেন্ডেশন দিছে কিভাবে? In short, there is little about today's celebrity culture that is fundamentally more harmful than the types of celebrity children have encountered in the past. Provided children are given appropriate guidance, they are unlikely to be adversely affected. তাহলে এখানে সে একটা রিকমেন্ডেশনও দিয়ে দিল। তাহলে এইভাবেও সে কি করতে পারে আমরা দেখলাম, সময় হচ্ছে রিস্টেট দ্য অপিনিয়ন গুলো রিস্টেট করে, অথবা মেইন পয়েন্ট গুলো সামারাইজ করতে পারে, রিকমেন্ডেশন করে, অথবা প্রেডিকশন করে। এইভাবে করেই একটা উপসংহারটা লেখে, ঠিক আছে? তো আমরা জানলাম যে উপসংহার কিভাবে ইয়া করে, দেখলাম, আমরা আজকে শিখলাম। তাহলে আমি আরেকটা একটু ইয়াতে চলে যাই। আমরা এটা একটা মডেল হচ্ছে এসে, এই যে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা, এই দেখো ওই আগের মতোই একটা মডেল। এটা কিন্তু একটা আইএলটিএস এর মডেল, এবং আমরা আইএলটিএস এর টাস্ক 2 তে 250 ওয়ার্ডের নিচে লেখা যাবে না, এই জন্য 265টা ওয়ার্ডস। তো আমরা যখন আইটেমে চলে যাব তখন হচ্ছে আমি বলবো আরো অনেক কথা। তো আমরা মোটামুটি আমরা শিখে আসছি আমাদের লেখার যে পদ্ধতি, কিভাবে লিখতে হবে। আমরা কিন্তু আস্তে আস্তে প্রায় আমাদের গ্রামার, তারপরে হচ্ছে লেখার ধরন, এগুলো সব হচ্ছে আমাদের ঝালাই হয়ে গেছে ইতিমধ্যে। তো আশা করি খুব শীঘ্রই হচ্ছে আমরা একদম মডেলে চলে যাবো। হ্যাঁ, আইএলটিএস রাইটিং এর এসে 4 ধরনের লেখা কিভাবে হয় শেষ হবে। তো আমার হচ্ছে যারা এখনো ক্লাসগুলো মিস করছে আগে, যাদের ইংলিশ ভালো আছে তারা তো ভালোই, তারা একটু দিলেই হবে। কিন্তু আমার যাদের ইংলিশের সমস্যা আছে, হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে বলি প্রথম শুরু থেকে কিন্তু অবশ্যই দেখতে হবে, না হলে পরে ক্লাসগুলো কিছুই বুঝবে না, ঠিক আছে? আর লেখা মুখস্থ করার কোনো দরকার নাই। আমরা লেখা শিখলাম,
আমরা স্বাধীন লেখক হব, তারপরে আমি আমাদের মতো করে এই যে ফরম্যাটটা গঠনটা বুঝে আসলাম কিভাবে লিখতে হয়, তখন যে কোনো টপিক আমার কমন পড়ুক আর না করুক আমি সুন্দর করে লিখে দিয়ে আসবো, আমি একটা ভালো স্কোর পাবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে ইন্ট্রোডাকশন লিখে আসছিলাম, তো এখানে কিন্তু আগে সেই বিষয়গুলো বলছে, দ্য ইন্টারনেট হ্যাজ আনডাউটলি চেঞ্জ দ্য ওয়ে পিপল শপ। In some countries, buying and selling products online has become commonplace. তাহলে এখানে এই যে পার্টটাতে একটা জেনারেল একটা স্টেটমেন্ট দিয়ে আসলো, কিন্তু the internet has undoubtedly changed the way people shop. In some countries, কিছু দেশে buying and selling products online has become commonplace. তাহলে এটা একটা কি করলো, এই পার্টে কি করলাম, একটা জেনারেল স্টেটমেন্টই দিল, তাহলে কনটেক্সট অফ দ্য টপিক বলে আসলো। তারপর যেটা করছে, enthusiasts claim that the internet offers consumers greater choice and flexibility. তাহলে এক্ষেত্রে কিন্তু একটা অপোজিং পয়েন্ট অফ ভিউ দিয়ে দিল, অর্থাৎ ক্লেম দ্বারা সে একটা পয়েন্ট অন্যের একটা ভিউ দিয়ে দিল। তারপর however those who say that the internet is transforming the lives of consumers are going too far. তাহলে the writer expressed his points of view by challenging the opposing point of view. তাহলে প্রথমে একটা চ্যালেঞ্জ দিয়ে আসলো, পরবর্তী সে কি করলো, তার নিজের মতামতটা দিল। তাহলে 4টা পয়েন্ট কি পাওয়া গেল এখানে, আর 3টা পয়েন্ট পাওয়া গেল। আমি তো বলছি যে অনেক সময় হচ্ছে যে আউটলাইন কেউ অনেকেই দেয় এসেতে, অনেকে দেয় না, তো আউটলাইনটা দিলে আরো সুন্দর হয়। তো আউটলাইন দেয় নাই, কিন্তু 3টা জিনিস দিছে, এস এ জেনারেল স্টেটমেন্ট, তারপর হচ্ছে একটা ভিউ দিয়ে আসছে, তারপর হচ্ছে নিজের মতামত দিল। বুঝতে পারছি কি এখানে ইন্ট্রোডাকশন? হ্যালো, জি ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা, তারপর বডির কথা তো বলছি, বডিতে যা কি হবে পরে আমরা টাইপ অনুযায়ী শিখবো। এখন আমরা যদি কনক্লুশনে চলে যাই, আচ্ছা, তাহলে এখানে সে অপিনিয়ন দিচ্ছে, যেমন হচ্ছে ফর দিস রিজনস ইন্টারনেট শপিং ইজ লাইকলি টু রিমেন এ মাইনরিটি পারসুইট। তাহলে আমরা বলে আসছিলাম কি, রিস্টেট দ্য অপিনিয়ন, মনে আছে? কনক্লুশনে হচ্ছে যে আমরা আবার অপিনিয়নটা আমরা যেটা দিয়ে আসি সেটা কি করে, আবার রিস্টেট করা, তো সে রেটে রিস্টেট করছে। তারপর দ্য কন্টিনিউইং পপুলারিটি অফ শপিং ইন দ্য ট্রেডিশনাল ওয়ে সাজেস্ট দ্যাট the consumers continue to value its advantages, the opportunity to sample, compare and buy products in real as opposed to virtual space. তাহলে এই ক্ষেত্রে পড়াতে গেল রাইটার ডিসপ্লেস মডেস্টি বাই ইউজিং দ্য টেন্টেটিভ রিকমেন্ড সাজেস্ট, একটা সে কি করলো, পরামর্শ দিল। তাহলে সে একটা কি বললো, রিকমেন্ডেশন দিল, রিকমেন্ডেশন দিয়ে শেষ করলো। সে প্রথমে রিস্টেট দ্য অপিনিয়ন করলো, তারপর একটা রিকমেন্ডেশন দিয়ে কি করলো, তার উপসংহারটা শেষ করলো, পরামর্শ দিয়ে দিল, শেষ। তাহলে এইভাবে সে কি করলো, একটা উপসংহার দিতে বললো। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? দৌড়ায় যাওয়া যাবে, সুন্দর করে বুঝে শিখতে হবে। আর আমরা বুঝে যদি না শিখি, খালি দৌড়ায় যাব, দিন শেষে কিন্তু কিছুই আসবে না। এখন আমরা এই যে মডেলে যখন যাব, এখন যারা এই প্রথম থেকে ক্লাসগুলো করে আসছে, খুবই সহজ মনে হবে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো এই ফরম্যাটটা, এই যে যখন ফরম্যাটটা গঠনটা আমি শিখে ফেলবো, আমার জন্য খুবই সহজ। আর আমি যে গ্রামার গুলো দেখাই আসছি, গ্রামার ওগুলা নিয়মিত শিখলে তাহলে আমাদের রাইটিং এর সমস্যা হবে না। একাডেমিক রাইটিং এর যে ধরনটা সেটা দেখাই আসছি, সেন্টেন্স গুলো কিভাবে চেঞ্জ করতে হয়, তারপরে বেসিক মৌলিক যে গ্রামার গুলো আছে সেগুলো আমি পড়ায় আসছি, ওগুলো ভালো করে ঠিক করলে আমি আশা করি আর লেখার মধ্যে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কার কোনো প্রশ্ন আছে? ভাইয়া বলতে, আমরা যদি ভাই ইন্ট্রোডাকশনের ভিতরে ভাই 4টা অংশ দিতে চাই, তাহলে তবে ইন্ট্রোডাকশন তো বড় হয়ে যাবে ভাই অনেক। না, তাহলে বড় করবা কেন? কতটুকু বড় করবা? তুমি কি এখানে ইতিহাস লিখবা নাকি? তুমি দেখলা না ইন্ট্রোডাকশন কতটুকু লাগছে, কনসাইজ করে লিখতে হবে তোমার। জি ভাই, মানে ভাই ইন্ট্রোডাকশন যখনই লিখবে হবে তখনই 4টা পয়েন্টে দেওয়ার চেষ্টা করে দিলে ট্রাই তোমার করতে হবে। সুবিধা হবে আর কি, সুন্দর হয়। দিতে হবে আমার বদল বা 3টা জিনিস মোটামুটি থাকেই, মানে দিতে হবে। ইন্ট্রোডাকশন তো বলে আসবা, কারণ তুমি শুরুর দিকে তুমি বলে না আসলো বডিতে তুমি কি করবা, সেটা কিন্তু ইন্ট্রোডাকশন আমরা বলেই দিই।
বা তুমি কোন দিকে যাচ্ছ, তোমার কাছে এই যে আমি দেখাবো নি, লেখার ক্ষেত্রে কিন্তু নিজের রাইটারের সবসময় মতামত চাওয়া হয়, তুমি এটা কি ভাবো, তোমার কি মানে তুমি কতটা এগ্রি করো, ডিসএগ্রি করো, বা তোমার মতামত কি, বা কিভাবে কিছু সমস্যা দিয়ে দেয়। ধরো ড্রাগ এডিকশন একটা সমস্যা, তুমি কি মনে করো কি কি সলিউশন হতে পারে, কথা বুঝো নাই? সেক্ষেত্রে তোমার সবসময় একটা মানে যে লেখে তার উপরে কি একটা দিয়ে দেয়, সেক্ষেত্রে নিজের মতামত দিতে হয়, বা সমাধান কিভাবে হবে সেটা দিতে হয়, বা তুমি একটা মতামত দেওয়া আছে, হ্যাঁ, তুমি সেটা কিভাবে নাও, তুমি কতটা এগ্রি করো বা ডিসএগ্রি করো, কথা বুঝো নাই? সেক্ষেত্রে তোমার সুন্দর করে ইন্ট্রোডাকশনে যদি তুমি লিখে আসো, বডিতে ওই বিষয়গুলো আবার লিখতে হবে, কনক্লুশন দিয়ে দিলে তাহলে সুন্দর একটা লেখা হবে, মানে কথা অধ্যায় লিখে দিয়ে আসলে হবে না। ভাই ওই ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে ভাই যখন আমরা লিখবো তখন কি ভাই আই থিঙ্ক অথবা আই উড সে দ্যাট, ভাই এগুলো তো মনে করেন যেমন মানে এগুলো ইউজ করা যায়? তুমি কি ইন্ট্রোডাকশন যেদিন ক্লাস নিয়েছি সেদিন ছিলা? ওই দিন ভাই একদিন মিস হয়ে গেছিল ভাই ওই দিন। মিস হলে তাহলে ইউটিউবে ভিডিও আছে, দেখো। আই থিঙ্ক, ইন মাই অপিনিয়ন, আমি এটা মনে করি, এটা হতে পারে, আমি আর্গুও দেই, এই কি কি ভাষাগুলো ব্যবহার করবে, ইন্ট্রোডাকশনের ক্লাসটা দেখে নিয়ে ইউটিউবে সব ব্যবহার করা যাবে, কোনো বিষয়। জি ভাই ঠিক আছে। আর কেউ? আর কোনো প্রশ্ন আছে কারো? তাহলে শেষ করে দিই, হ্যাঁ। তো আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, তাহলে আগামীকালকে আমাদের স্পিকিং ক্লাস হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।